বাগুইআটির দুই মাধ্যমিক পরীক্ষার্থীকে খুনের 2 সপ্তাহ পর অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী। বারবার জায়গা বদল, মোবাইল ফোনের একের পর এক সিম বদল, এমনকি নিজের ভুল বদলেও হলো না শেষ রক্ষা। বাংলা ছেড়ে পালানোর ঠিক আগের মুহূর্তে হাওড়া স্টেশন চত্বরে একেবারে নাটকীয়ভাবে তাকে গ্রেফতার করল বিধাননগর কমিশনারেটের গোয়েন্দারা। মোবাইল ট্র্যাক করেই পুলিশের জালে অভিযুক্ত। অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় হলো, শেষ কয়েকদিন হাওড়া স্টেশনের ওয়েটিং রুমে গা ঢাকা দিয়েছিলেন সত্যেন্দ্র। তদন্তে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। শুক্রবার সেখান থেকে বেরিয়ে একটি ট্রাভেল এজেন্সির অফিসে টিকিট কাটতে যেতেই ভেস্তে যায় তার সমস্ত প্ল্যান। ওর ফাঁসি চাই। আমার অতনুরে ওইভাবে মেরেছে। আমার অতনু কি দোষ করেছিল? আমরা দোষটা জানতে চাই। ও আমার অতনুরে, আমার বড় আদরের ছেলে, আমার একমাত্র ছেলে, বড় আদরের। ও আমার সত্যেন্দ্রকে আপনার ছেলে যে চিনতো আপনি জানতেন? হ্যাঁ, ও তো এই পাড়ারই ছেলে সত্যেন্দ্র। এই পাড়াই ওর শ্বশুর বাড়ি, এখানেই ওরা থাকে। ওর থেকে বাইকের জন্য টাকা নিয়েছে ওর বন্ধুদের কাছ থেকে, আমি শুনেছি। পরে ও কিছু বলেনি? ও আমাকে বলেনি, ওর বন্ধুরা বলেছে। সেটা সব ওর বন্ধুরা থানাতেও বলেছে। এ পাপের ক্ষমা হয় না। দুটো শিশু বাচ্চাকে ওর যেভাবে মেরেছে সারা ভারতবর্ষে দেখেছে লোক, যে পায়ের মধ্যে ইট বেঁধে আর জলে ফেলে দিচ্ছে। আমার ছেলে তো স্কুলে যাচ্ছিল, ও স্কুল ড্রেস পরা অবস্থায় ওর মামার বাড়িতে যায়। মামার ছেলেও একই বয়স। দুটো ছেলেকে নিয়ে গিয়ে পায়ের মধ্যে ইট বেঁধে জলে ফেলে দিল। আর জীবিত অবস্থায় দুটো মানুষ ছটফট করে ওইভাবে মরে কোনো মানুষ? তাহলে এর শাস্তি শুধু ফাঁসি দিলে শাস্তি হয়ে গেল না, ফাঁসি দিলে মরেই গেল। আগে দুটো হাত কেটে দিক, যে হাত দিয়ে এই কাজ করেছে, তারপরে ফাঁসি দিক বা রাস্তায় ফেলে দিক। খুনের পরে মুক্তিপণ, ও তো খুনের দিন থেকে বলছে যে বডি পেয়ে গেছে, মানে বডি বার করছে, তখনও পর্যন্ত বলছে দুটো বডি বেরিয়ে গেছে। এত বড় একটা মানে কাজ করার পর কি সাহস পাচ্ছে বলুন? ওর বাড়ির লোককে বলছে, অতনুর বাড়ির লোককে বলছে টাকা, খুন করে দেওয়ার পরেও বলছে টাকা দরকার। পুলিশ সূত্রে দাবি, গ্রেফতারি এড়াতে বারবার মোবাইল ফোনের সিম বদল করছিলেন জোড়া খুনে মূল অভিযুক্ত সত্যেন্দ্র। তারপর মোবাইল ফোন সুইচ অন করলেই বিভিন্ন জায়গায় তার লোকেশন দেখাচ্ছিল। কখনো দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, তো কখনো বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, তো কখনো আবার ডানকুনি। সত্যেন্দ্র আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই সন্দেহে তাদের মোবাইল ফোন ট্যাপ করে তদন্তকারীরা। এরপরই দেখা যায় বৃহস্পতিবার এক আত্মীয়ের কাছে অজানা নাম্বার থেকে ফোন এসেছে। শুক্রবার সকালে একই নাম্বার থেকে ফোন যায় ওই আত্মীয়ের কাছে। অজানা নাম্বারটি সত্যেন্দ্র ব্যবহার করছেন তা নিশ্চিত হওয়ার পর এদিন হাওড়া স্টেশন চত্বরে হানা দেন বিধাননগর কমিশনারেটের গোয়েন্দারা। সকাল তখন 9:05। হাওড়া স্টেশনের বাইরে সাই টেলিকম অ্যান্ড ট্রাভেলস নামে এই এজেন্সির অফিসে দূরপাল্লার ট্রেনের টিকিট কাটতে এসেছিলেন সত্যেন্দ্র। মুম্বাই যাওয়ার ট্রেনের টিকিট পাওয়া যাবে কিনা জানতে চান তিনি। সেই সময় হঠাৎই লোডশেডিং হয়ে যায় এজেন্সির অফিসে। তখন ট্রাভেল এজেন্সির কর্মীর থেকে সত্যেন্দ্র মোবাইল ফোন চান কাউকে ফোন করার জন্য, কিন্তু তা দিতে রাজি হননি এজেন্সির কর্মী। এরপর নিজের ফোন থেকে একজনকে ফোন করে 6000 টাকা পাঠাতে বলেন। জোড়া খুনের মূল অভিযুক্ত। ব্যাস, ফোন করা মাত্রই মোবাইল নাম্বার ট্র্যাক করে তাকে হাতে নাতে পাকড়াও করেন দুই পুলিশ অফিসার। 9 बजे करीब आया था, आके बोल रहा था मुझे मुंबई जाना, मुंबई का टिकट मुझे चाहिए। तो टिकट बनाने के लिए देख रहे थे, चेक कर रहे थे, उसी टाइम लाइट चला गया। लाइट चल जाने की वजह से वाईफाई कनेक्शन सब कट गया। तो उसको बोले कि 10 मिनट वेट करो, हम देख के बता रहे ट्रेन है कि नहीं है। तो फिर वो बोला कि मुझे अपना मोबाइल दो, मुझे कॉल है बात करना किसी से। बोले मोबाइल यहाँ दे नहीं सकते, यहाँ अलाउ नहीं है। तो वो अपना बैग में से छोटा सा सैमसंग का मोबाइल निकाला, उससे बात करने लगा। ठीक है, उससे बात करके किसी से बोल रहा था कि मुझे 6000 रुपये अभी संग भेजा, मुझे टिकट बनाना और जाना भी है मुझे मुंबई। तो बात करके फिर मोबाइल यहाँ चार्ज में लगा दिया। चार्ज लगाने के बाद फटाक से नंबर ट्रैक हुआ, क्या हुआ, पीछे से 2 ऑफिसर लोग आ गए वहाँ से। वो लोग वहीं खड़े थे, ट्रैक करके देख रहे थे। तो ये बैठा हुआ था, पीछे से आगे लोग पकड़ लिया, पकड़ के यहाँ उसको बैठा दिया, घेर लिया सब लोग। फिर रस्सी उस्सी ला के उसको बांधा गया। फिर फ़ोन करके और उसको मतलब और ऑफिसर लोग को बुलाया गया, गाड़ी लेके आया गया, गाड़ी में बैठा के उसको लेके चला गया। কিছুক্ষণ পরে ও মোবাইলে কথা বলতেছিল। আর কথা বলার 1 মিনিটও হতে না হতেই একজন ভদ্রলোক ওখান থেকে দৌড়ে এসে ওকে জাস্ট ইন্টারাপ্ট করছে। ইন্টারাপ্ট করে বলে, তুই আমাদেরকে অনেক ভুগেছিস, এবার ভেতরে বস বলে দোকানের ভেতরে ঢোকালো।
দোকানের যে ছেলেটা ছিল ওকে বার করে লোকাল, আপনারা এখানে লোকাল কোনো পুলিশ থাকলে তাকে ইনফর্ম করুন, আমরা সিআইডি থেকে আসছি, কোনো ভয় পাবেন না। তো সিআইডি থেকে বলে ওরা লোকাল পুলিশ এখানে খুঁজতে পাঠালো, তখন এখানে কেউ ছিলেন না। তার মধ্যে 2-3 মিনিটের ভেতরেই ওনাদের ফোর্সের গাড়ি এসে ওই ছেলেটাকে কোমরে দড়ি বেঁধে নিয়ে চলে গেছে। তবে এদিনই যে সত্যেন্দ্র চৌধুরী হাওড়া স্টেশনে গিয়েছিলেন তা নয়। পুলিশ সূত্রে খবর, 2 কিশোর অতনু অভিষেকের দেহ শনাক্ত হওয়ার পর পুলিশের তৎপরতা শুরু হতেই ঘন ঘন জায়গা পাল্টাতে থাকেন সত্যেন্দ্র। অত্যন্ত চালাকি করে শেষ কয়েকটা দিন হাওড়া স্টেশনের ওয়েটিং রুমে ভাড়া দিয়ে রাত কাটাচ্ছিলেন তিনি। দিনের বেলায় আশেপাশে ঘুরতেন আর রাতে থাকতেন স্টেশনের ওয়েটিং রুমে। তার সেই ছবিও ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়, যেখানে কখনো দেখা যাচ্ছে স্টেশনের ওয়েটিং রুমে হেঁটে যাচ্ছেন, কখনো আবার দেখা যাচ্ছে স্টেশনের অন্য কোনো জায়গায়। বেশিরভাগ সময় মুখে মাস্ক, পরনে হাফ প্যান্ট। বাগুইআটি জোড়া কিশোর খুনের ঘটনায় মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী আজকে পুলিশের জালে ধরা পড়ে। যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে গত 15 দিন ধরে সে কার্যত পালিয়ে বেড়াচ্ছিল এবং এর মধ্যে হাওড়া স্টেশনের যে ওয়েটিং রুম আছে, এসি ওয়েটিং রুম, সেখানেও বেশ কয়েকটা রাত সে কাটায়। গতকাল রাতেও কিন্তু সে একইভাবে এসি যে ওয়েটিং রুম সেখানে সে রাত কাটিয়েছে। আজ সকাল 8:10 নাগাদ সে এইখান থেকে বেরোয়। এখানকার যে সিসিটিভি ফুটেজ তাতে স্পষ্ট সত্যেন্দ্র চৌধুরী 8:10 নাগাদ এই এসি ওয়েটিং রুম থেকে বেরিয়ে হাওড়া স্টেশনের উল্টো দিকে একটি ট্রাভেল এজেন্সির দোকানে যায়। সেখানে সে মুম্বাইয়ে এর জন্য টিকিট কাটতে যায়। 22শে অগস্ট অপহৃত হয়েছিল অতনু দে, অভিষেক নস্কর। 23শে অগস্ট সকালে ন্যাজাটের ভেড়ি থেকে উদ্ধার হয় অতনুর মৃতদেহ। আর 25শে অগস্ট হাওড়ার পুকুর থেকে মেলে অভিষেকের মৃতদেহ। একের পর এক মুক্তিপঞ্চে মেসেজ এলেও খুনের কথা ঘুণাক্ষরও টের পায়নি নিহতের পরিবার। অথচ ততক্ষণে সব শেষ হয়ে গেছে। খুনের 10 দিন পর গত সোমবার তারা জানতে পারেন ছেলেদের মৃতদেহ বসিরহাটের মর্গে রয়েছে। হাওড়া এবং মিনাখায় 2টো বডি পাওয়া গেল। একেবারে এসওপি মেনে, যে প্রশ্ন গতকাল তুলেছিলাম, এসওপি মেনে ছবি সহ পশ্চিমবঙ্গের সব কটা থানায় কিন্তু বসিরহাট পুলিশ নজরুলদা পাঠিয়ে দিয়েছিল। এই মেসেজ বাগুইহাটি থানাতেও পৌঁছেছিল এবং যে বাগুইহাটি থানা বিধাননগর পুলিশের অন্তর্গত, যে বাগুইহাটি থানা, সেই মিসিংয়ের ডায়েরিটা বাগুইহাটি থানায় ছিল। সুতরাং বসিরহাট থানা থেকে যখন মর্গে যাওয়ার আগে তথ্য এলো যে এই বয়সের 2টি কিশোরের মরদেহ পাওয়া গেছে, তখন সাধারণ কাজটা ছিল 2 আর 2 4 করা। সেইটুকু পারল না বিধাননগর পুলিশ। এটা হচ্ছে একটা পার্ট। এর আরেকটা পার্ট, তাহলে বসিরহাট থানাকেও বলতেই পারেন যে সম্পূর্ণ এসওপি মেনে কাজ হয়েছিল, তারা যথার্থ কাজ করেছেন। কিন্তু সত্যি কি তাই? উল্টো পিঠটা আরও মারাত্মক। সেটা হচ্ছে অভিষেকের মরদেহটা যখন পাওয়া গেল, আজকে আমাদের সৌভাগ্য যে তার বাড়ির লোক কেউ নেই, তাহলে এইভাবে আমি বলতে পারতাম না যে তার দেখা গেল যে মরদেহের পায়ে ইঁট বাঁধা নজরুলদা, ইঁট বাঁধা। অর্থাৎ প্রাথমিকভাবে যে কোনো লেম্যান সে বলে দিতে পারবে যেটা জলে ডুবে দুর্ঘটনায় মৃত্যু নয়, এর পেছনে কিছু একটা ফাউল প্লে থাকার সম্ভাবনা প্রবল। অথচ আমরা দেখলাম পুলিশ এটা পার্সু করলো না। বসিরহাট পুলিশ কার্যত এই কেসটাকে পার্সু না করে মর্গে বডিটা ঢুকিয়ে দিল, যেখানে 14 দিন ধরে এক কিশোরের বডি, কার্যত 2জনের মরদেহ পচতে থাকলো। 2টো দিকই দেখা যাচ্ছে নজরুলদা একেবারে ফল্টি। মানে আমি ক্লিন চিট না দিতে পারলাম বসিরহাট থানাকে, না দিতে পারলাম বাগুইহাটি থানাকে। কোথায় সমস্যা বলে আপনার মনে হয়? সমস্যাটা আমাদের এখানে পুলিশের যে অবস্থা, সেটা মমতা ব্যানার্জির এটা একটা বড় সাফল্য যে পুলিশ আজ আর আইনের সৃষ্টি হলেও আইন মেনে নিরপেক্ষভাবে কাজ করে না, কাজ করে শাসক দলের নেতাদের মুখের দিকে চেয়ে তাদের নির্দেশ মতো। দেখুন, ভিকটিমের বাড়ির লোকজনেরা স্থানীয় এমএলএর কাছে গেল, একদম মন্ত্রীর কাছে গেল, মমতা ব্যানার্জির বাড়িতে 3-3বার এলো, কিন্তু পুলিশের কোনো উপরওয়ালার বাড়িতে যায়নি। তার মানে তারা এটা বুঝে গিয়েছে যে শাসক দলের কোনো নেতা বললে পুলিশ কিছু কাজ করতে পারে, কিন্তু পুলিশের উপরওয়ালাদের বলে কোনো লাভ নাই। ভবানী ভবনে যে মিসিং পারসন স্কোয়াড আছে, যখন এরা নিখোঁজ হলো তাদের ছবি দিয়ে সেখানে তার বিবরণ আসার কথা ছিল এবং
যখন ডেড বডি পাওয়া গেল হ্যাঁ। তার ছবি দিয়ে ভবানী ভবনের মিসিং পার্সনে সেই বিবরণ আসার কথা ছিল। হ্যাঁ, যারা সেখানে কাজ করেন তারা যদি খতিয়ে দেখতেন তৎক্ষণাৎ এটা শনাক্ত হয়ে যেত যে এই বাগুইহাটিতে যে ছেলেরা অপহৃত হয়েছে তাদেরই এটা ডেড বডি। হ্যাঁ। এটা সিআইডির মিসিং পার্সন স্কোয়াডের লোকেরা হয় পায়নি, না হলে খতিয়ে দেখেনি। সাধারণ 2-2-4 অর্থাৎ দুটি কিশোর নিখোঁজ হয়েছে, আর তার পাশের পুলিশ ডিস্ট্রিক্ট একই জেলার, সেখানে দুটি কিশোরের মরদেহ পাওয়া গেছে। এই 2-2-4 করতে লাগলো, মেক নো মিস্টেক, 14 দিন। ইন্টারনেটের যুগে ঢিল ছোঁড়া দূরত্বে এই দুটো তথ্য শুধু পাশাপাশি এলো না। আমার কাছে এটা বিস্ময়কর এবং জাস্ট আনঅ্যাকসেপ্টেবল। সুমনবাবু, আপনি যে কথাগুলো বললেন কোনো কথাকেই আমি খণ্ডন করছি না আপনার যুক্তিগুলোকে, কিন্তু এটা তো ঘটনা। প্রথমত এই মর্মান্তিক মৃত্যু, আমরা এই দুটো ছেলেকে তার পরিবারের কাছে আক্ষরিক করতে ফিরিয়ে দিতে পারবো না, সম্ভব নয়, কিন্তু তার পরিবার যাতে জাস্টিস পায় সেই ব্যবস্থাটা করা প্রশাসনের প্রথম কর্তব্য। সেই জায়গা থেকে আজকে মুখ্যমন্ত্রী যে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং ডেকেছেন, সেই অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে এবং ঘটনা আপনারা মিডিয়ায় যেটা দেখাচ্ছেন যে এসওপি, যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল, সেটার ক্ষেত্রে কোথাও একটা সমস্যা হয়েছিল বলেই নিশ্চিতভাবে আজকে একটা কমিউনিকেশনের অভাব ছিল, যার প্রেক্ষিতে আপনি সঠিকভাবেই বলেছেন যে ওসি এবং এসআইকে সাসপেন্ড করা হয়েছে। এবং প্রশ্ন ওঠে, এটা তো তদন্তের, আমি বলছি এবিসিডি। আমার আপনার মতো লেম্যান, সজলবাবু, কৌস্তবের মতো লেম্যান জানেন, পুলিশ কি তাহা ভুলে গেছে? সজল ঘোষ না, আমি বলি, সজলের নাম বলেছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে এই ধরনের ঘটনাকেও কেউ কেউ ডিফেন্ড করে, তারাও কিন্তু একটা ছেলের বা মেয়ের বাবা। আমার দেখুন, বিজেপি ক্ষমতায় এলে কি অপহরণ হবে না? পশ্চিমবঙ্গে হবে, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। কমা বাড়াটা অন্য বিষয়। আমার বক্তব্য হচ্ছে যে আপনারাও যেটা বলছেন, সারা দেশ যেটা বলছে, যে 12 দিন ধরে বডিটা পৌঁছলো, একটা জায়গায় মৃতদেহ পাওয়া গেল, তাকে দেখলেই বোঝা যাচ্ছে যে খুন করে ফেলা হয়েছে, ন্যাচারাল ডেথ নয়, অ্যাক্সিডেন্ট নয়। তাহলে কেন সেখানে খুনের মামলা হলো না? 4 জনকে পুলিশ গ্রেফতার করলেও অধরা ছিলেন মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী। শেষমেশ খুনের 2 সপ্তাহ পর তাকে ধরতে পারল পুলিশ। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, জেরায় ধৃত স্বীকার করেছেন তিনি মুম্বাই পালানোর ছক কষেছিলেন, যদিও সেটা আর হলো না। আমরা খুশি। আমরা তো ভেবেছিলাম যে আমার ভাগনা, আমার ছেলে আছে, মুক্তিপণ চেয়েছে, আমরা কিছু করে আমাদের ছেলেদের নিয়ে আসবো। পরে শুনলাম আমরা টাকাও জোগাড় করেছিলাম, টাকা আত্মীয় স্বজন বিভিন্ন লোকের কাছ দিয়ে করে আমরা একটা টাকা জোগাড়, এই আমরা করেছিলাম যে 40-42 লাখ টাকা কিভাবে জোগাড় করে, হ্যাঁ ওরা হ্যাঁ আমরা সেইভাবে জোগাড় করে আমরা, আমাদের ছেলে দরকার, আমরা বিক্রি বাট্টা জমি আমরা বাড়ি বিক্রি করে দেবো, এরকম কথাও করেছিলাম। করে আমরা আমাদের ছেলে থাকলে বাড়ি এরকম হয়তো করতে পারবো, কিন্তু সেটার পরে জানতে পারলাম যে আমার ছেলেদের নেই, 22 তারিখে মেরে দিয়েছে। হ্যাঁ, অবশ্যই গাফিলতি ছিল। প্রথমে তো ভেবেছিল আমার ছেলে, আমার ভাগনা হয়তো দীঘায় গেছে, তাদেরকে দোষ দিচ্ছিল, হ্যাঁ এইদিকে গেছে সেদিকে গেছে বিভিন্ন, হ্যাঁ এইসব আমাদের ছেলেদের দোষ দিয়েছিল, দেখুন চলে আসবে এই সেই। পরে 12 দিন মাথায় আমার ছেলের একটা মোবাইল পায় বর্ধমানে, তখন থেকে ওদের একটুখানি চিন্তা হয়, এবং ওই হিসাবে আমাকে বলেছিল যে 70% আমরা এগিয়ে গেছি, লোক পাঠিয়েছি, আর 30% এরকম আছে, আপনার কোনো চিন্তা হবে না, আপনার ছেলে ভালো আছে, ঠিক আছে, হ্যাঁ পেয়ে যাবেন। তা সেই বিক্রি করে আমরা, ও বলেছিল, কিন্তু পরে দেখা গেল ওই মোবাইলটাই পাওয়া গেছে, একটা মোবাইল আমার ছেলে ফেলেছিল, একজন পেয়েছে, সেই লোকেশন করে মোবাইলটা পেয়েছে। তনুর পরিবারের মতো অভিষেকের পরিবারও সত্যেন্দ্র চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তি চান এবং তারা ফাঁসি চান। আমাকে বলতো যে আপনাদের তো কাজ করছে, আপনারা বারবার আসছেন কেন, আপনাদের নিয়ে তো ওরা বেরাচ্ছে রানীরে, হ্যাঁ খবর জান, এন করে বলেছে। জোড়া খুনের তদন্তের শুরুতে 50,000 টাকার একটা কথা উঠে এসেছিল। অতনুর পরিবার দাবি করেছিল মোটর বাইক কেনার জন্য অভিযুক্ত সত্যেন্দ্রকে 50,000 টাকা দিয়েছিল 10ম শ্রেণীর ছাত্র। ফলে অনেকেই ভেবেছিলেন ওই টাকার জন্যই অতনুকে খুন করে থাকতে পারেন সত্যেন্দ্র। পুলিশ সূত্রে দাবি, মূল অভিযুক্ত সত্যেন্দ্র জেরায় বলেছেন অতনু বারবার তার কাছে টাকা ফেরত চাইলেও তিনি ফেরত দিতে পারছিলেন না, সেই কারণেই তাকে খুনের ছক কষা হয়। অতনুর সঙ্গে যাওয়ায় অভিষেককেও খুন করা হয়।
যদিও ধৃতের এই দাবি বিশ্বাস করতে চাইছেন না তদন্তকারীরা, কারণ পুলিশ সূত্রে দাবি অতনুকে খুন করতে লক্ষাধিক টাকা দিয়ে সুপারি কিলার ভাড়া করেছিলেন সত্যেন্দ্র। 50,000 টাকা যিনি ফেরত দিতে পারছেন না, তিনি খুনের জন্য লক্ষাধিক টাকা কেন খরচ করবেন? জিতুকে আরো জেরা করে সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। এই কেসের পুলিশ যে কথাটা বলছে তার একমাত্র খটকার জায়গাটা অন্তত আমাদের কাছে মনে হয়েছে মোটিভ, শুধুই 50,000 টাকা। কেন খটকা বলছি? তার কারণ পুলিশের বক্তব্য যে সত্যেন্দ্র লাভ হবে যে 50,000 টাকা এই ছেলেটি অতনু দিয়েছিল তাকে, এবং 50,000 টাকা তাকে শোধ দিতে হবে না। এবার এই নৃশংস খুন করতে কতটা ইনভেস্ট করলো এই সত্যেন্দ্র বলে অভিযুক্ত? একটা গাড়ি ভাড়া করলো, 4টে ছেলেকে এই ভাড়াটে খুনে নৃশংস ঘটনাটা ঘটার জন্য তারা ভাড়া করলো, এবং তাদের নাকি 2 লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। একটা হোটেলে মিটিং করলো, খুনের আগের 4 দিন আগে রেকি করলো। আমি বলছি একটা কথা আছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আমি বলছি সত্যি সত্যি মজুরি পোষালো তো? মানিটারি গেনের জন্যই এই খুন? এখানে আমাদের খটকা এবং সিরিয়াস প্রশ্ন রইল। এদিন নিহত অতনুদের বাড়িতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। পুলিশের ভূমিকার কড়া সমালোচনা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এটা সারা বাংলার লজ্জা। ঘটনার 14 দিন পর দেহ উদ্ধার, তার আরো পরে তদন্ত করতে নেমেছে পুলিশ। কিন্তু মনে যদি করতো পুলিশ, তাহলে আজকে যেমন খুনিকে ধরতে পারলো, সেদিনও কিন্তু ধরতে পারতো। শাসক দলের চাপ ছাড়া বাংলায় পুলিশ কোথাও নিষ্ক্রিয় থাকে না। পশ্চিমবঙ্গ ক্রমশ অপহরণের ক্ষেত্র হয়ে উঠছে। বাগুইআটি কাণ্ডে যারা ধরা পড়েছে তারা যেমন দায়ী, সাথে সাথে পুলিশও সমানভাবে দায়ী। তাই পুলিশকে সাসপেন্ড শোকজ নয়, পুলিশের লোকেদেরও গ্রেপ্তার করা উচিত এবং পরিবারের উচিত সিবিআই তদন্তের জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ। যখন এই দুটি সন্তান কম বয়সী, মানে বলা যায় যে তারা বালক, কৈশোরে পা দিয়েছে, আমরা দেখলাম তাদের যখন নিয়ে গেল তখন তা নিয়ে তখন দেখতে পাচ্ছি যে কোনো উদ্বেগ নেই পুলিশের। এরপর যখন তাদের মায়ের কাছে ডেড বডি আসলো আর চারদিকে মানুষের মধ্যে হাহাকার পড়ে গেল, তখন নড়ে চড়ে বসলো। একটা সাধারণ বাড়িতে মানে পরিবারের এই রকম ঘটনা হলে তাহলে এরকম দরজায় দরজায় ঘুরে বেড়াতে হবে এই রাজ্যে? না, এইটাই তো সব থেকে সাধারণ মানুষের অসহায় অবস্থা। মমতা ব্যানার্জি পুলিশকে যেখানে নিয়ে এসছেন, দেখুন আপনারা কথাগুলো বুঝতে চাইছেন না। যেখানে তাদের লাশ উদ্ধার হলো, দেখলেই বোঝা যায় যে তাদেরকে হত্যা করা হয়েছে। হ্যাঁ, এটা আত্মহত্যা বা দুর্ঘটনা নয় একদম। তারা কেসটা করলো না কেন? তাহলে একটা ওখানে মার্ডার কেস হবে, আর যদি একটা মার্ডার কেস হয় তো তাহলে সেটা বিবরণ দিতে হবে, এনসিআরবিতে যাবে। তো তাহলে এ রাজ্যে যে অপরাধ হয় না খুব শান্ত জায়গায়, এটা কি করে প্রমাণ হবে? নজরুলবাবু, আপনি তো দায়িত্বে ছিলেন। আজকে শুধু মমতা ব্যানার্জি প্রশাসন বলছেন, আপনার সময় তো ভিখারি পাশোয়ান ঘটনা ঘটেছিল, বাংলার মানুষ ভোলেনি। সঞ্জীব তীর্থঙ্কর, 2টো বাচ্চা ছেলে, আজকে এত কথা বলছেন মমতা ব্যানার্জি প্রশাসন অর্ডার দিয়েছে, আইসিকে শোকজ করেছে। সঞ্জীব তীর্থঙ্করের সময় সিপিএম এর পুলিশ বডি পুড়িয়ে দিয়েছিল, পরিবারের হাতে পর্যন্ত দেয়নি। অনিতা দেওয়ান যখন ধর্ষিত হয়ে মারা গিয়েছিলেন তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন এরকম তো কতই হয়। মমতা ব্যানার্জি প্রশাসন, মুখ্যমন্ত্রী মানবিক এবং ঘটনা আমরা একবার বলছি তো, এই দোষীদের উত্তরটা নেব। দেখুন, ভিখারি পাশোয়ানের কথা এনারা বললেন হুগলি জেলায়, তখন যে আইপিএস অফিসার ওখানকে যার নাম এসেছিল, সেই তদন্তে ভিখারি পাশোয়ানের বাবা পক্ষে তৃণমূলের নেতা কল্যাণ ব্যানার্জি হাইকোর্টে যে মামলা করেছিলেন, সে মামলায় তৎকালীন এজি 5 জন এডিজি লেভেলের অফিসারের নাম দিয়েছিলেন যে তাদের কাউকে দিয়ে তদন্ত করানো হোক।
তখন কল্যাণ ব্যানার্জি কিন্তু বলেছিলেন যে সেই 5 জনের কারোর উপর তাদের কোনো আস্থা নাই, যদি নজরুল ইসলামকে দিয়ে তদন্ত করানো হয় তাহলে তিনি রাজি থাকবেন, এটা হাইকোর্টের রায়ে নথিবদ্ধ আছে। অর্থাৎ তখনও নজরুল ইসলাম এইরকমই কথা বলতেন, সত্যি কথা। আবারও বলছি নজরুল বাবু আপনাকে, আপনি যেভাবে এখানে একজন পুলিশের যদি কোথাও মানে কর্তব্যে ত্রুটি থেকে থাকে তার জন্য আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যানেলে সরাসরি দায়ী করছেন, আর যেই মানুষটা নিজে আজকে ঘোষণা করেছেন 7 দিনের মধ্যে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে, তদন্ত রিপোর্ট জমা দিতে হবে, আমাদের আপত্তিটা এই জায়গায়। আপনারা বলছিলেন যে পুলিশের কাছে যখন গেছিলেন তখন এক পুলিশ অফিসার বলেছেন যে 50,000 টাকা নিয়ে বেরিয়েছে, একটু দীঘায় খোঁজ করে দেখবেন। আমি বলছি এই স্পর্শকাতর বিষয়ে এইরকম অমানবিক কোনো উর্দিধারী করলে তার আরো কঠোর শাস্তি দাবি করছি। ইন্টারনেটের যুগে মুখ্যমন্ত্রীকে বলতে হবে, তারপর পুলিশ বিভাগের সমন্বয়ে ফিরবে কৌস্তব। তৃণমূলের চাটুকারিতা করতে করতে বেসিক তাদের যে ফান্ডামেন্টাল ডিউটিগুলো এটা তারা ভুলে গেছে। পুলিশ ওই অনুপম দত্ত মার্ডার কেসটার সময় মনে আছে সুমনদা, পুলিশ ওই হোগলা বনে ওই দুষ্কৃতী লুকিয়ে আছে বলে বলছে আমার ভয় লাগছে, ওর হাতে অস্ত্র আছে। পুলিশ নিজের বেসিক ফান্ডামেন্টাল ডিউটিগুলো ভুলে যাচ্ছে। কি পারছে? লোকের কোন নেতার টাকা কার কাছে পৌঁছাতে হবে, কার চটি কত চাটতে হবে, এটা। নাম্বার 2, এই যে অরূপদা এত বলছেন না রাজনীতি কথা, আজকে আমি শুভঙ্কর সরকার, কৃষ্ণা দেবনাথ, আমরা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের একটা প্রতিনিধি দল গেছিলাম ওই অতনুদের বাড়িতে, তার বাড়িতে ক্যাম্প করে বসে আছে ওখানকার কাউন্সিলর, কাউকে ঢুকতে দিচ্ছে না। সেখানে ওখানকার তৃণমূলের লোকজন নিয়ে আমরা যখন গেলাম ওখানে আমাদেরকে রেড়ে করে উঠলো এবং তাদের বাড়ির কাউরির সাথে আমাদের কথা বলতে দেওয়া হলো। দেখলাম তুমি দিব্যি মিডিয়া বাইট দিচ্ছ বাড়ির সামনে দাঁড়িয়ে। বলছি মিসলিড করো না প্লিজ অন এয়ার। ওটা আবার আমি শুভঙ্কর সরকারকে বাইট দিতে দেখলাম, পাশে তুমি দাঁড়ানো, কৃষ্ণাদি দাঁড়ানো। প্লিজ ডোন্ট মিসলিড। একটু বলেনি তুমি জামাতে একজনের ছবি লাগিয়েছো, তুমি ওই ধরনের কথাবার্তা বলো না, তুমি শোনো। আরে দেখলাম তো এবিপি আনন্দই দেখলাম। বলছি কথাটা শোনো না। ছবি আমি না, আমি সজল দুজনে তখন এই কথাটা শোনো না। বসেছিলাম আবার আমরা দুজনে দেখলাম এবিপি আনন্দের যে আবার এবিপি আনন্দের যে প্রতিনিধি আছে তারা জানে যে ওইখানকার তৃণমূল কংগ্রেসের যে কাউন্সিলর সেখানে ক্যাম্প করে বসে আছে এবং সেখানকার লোকজন আমাদের বাধা দিয়েছে। বচপন বাঁচাও আন্দোলন বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া এই মামলাতে মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন যখনই কোনো বাচ্চা নিখোঁজের অভিযোগ আসবে ম্যান্ডেটরিলি এফআইআর করতে হবে। নাম্বার 1, কোর্ট অর্ডার দিয়েছিলেন স্টেট কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস SCPCR তৈরি করবে, তারা নিখোঁজ বাচ্চাদের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করে এবং মনিটর করবেন। হয়েছে কিনা আমার জানা নেই। কোর্ট বলেছিল বেস্ট পসিবল টেকনোলজি ব্যবহার করতে হবে। পুলিশকে কি ইনভেস্টিগেশন শেখাতে হবে? তারা অপছন্দের লোকেদের ফোন ট্র্যাপ এবং ট্র্যাক করে। এখানে যে ফোন থেকে মুক্তিপণ চেয়ে দাবি আসছে সে ফোন ট্যাপ এবং ট্র্যাক করতে পারলো না। সুপ্রিম কোর্ট বলেছেন প্রতিটি রাজ্যে স্টেট কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, স্টেট চাইল্ড প্রোটেকশন কমিটি, চাইল্ড ওয়েলফেয়ার কমিটি তৈরি হবে এবং তারা নিজেদের মধ্যে সামঞ্জস্য রাখবে নিখোঁজ বাচ্চাদের ব্যাপারে। থানায় থানায় অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট গঠন করতে হবে। যখনই কোনো বাচ্চা নিখোঁজ হবে ধরে নিতে হবে তারা পাচারকারীদের খপ্পরে পড়েছে। প্রতিটি থানার সেকেন্ড অফিসার জেনে রাখতে হবে সকলকে যে স্পেশাল জুভেনাইল পুলিশ অফিসার SJPO বলে গণ্য হবেন। এখানে ছিল না থানায়। নানা মহলে প্রশ্ন হলো অবশেষে মূল অভিযুক্তকে ধরে কি নিজেদের ব্যর্থতা ঢাকতে পারবে বিধাননগর কমিশনারেট? কেন মুখ্যমন্ত্রীর ধমকের পর পুলিশের টনক নড়বে? কেন শুরু থেকেই সক্রিয় হলো না পুলিশ? আমরা ওদের বলেছিলাম যে একবার মুখ্যমন্ত্রী যেরকম গুরুত্ব দিয়ে বলেছেন নিশ্চয়ই আজকালের মধ্যে গ্রেপ্তার হবে। আমি তখনও ভাবিনি যে এত তাড়াতাড়ি পুলিশ গ্রেপ্তার করতে পারবে। এতে প্রমাণ হলো যে পুলিশ যদি চায় কত দ্রুত তারা ব্যবস্থা নিতে পারে। ধৃত মূল অভিযুক্তকে এদিন বারাসত আদালতে তোলা খুলে তাকে 14 দিনের CID হেফাজতে নির্দেশ দিয়েছেন বিচারক। বাগুইয়াটির 2 কিশোরের নৃশংস হত্যাকাণ্ডে এখনো পর্যন্ত মোট 5 জন গ্রেফতার হয়েছে। গাড়ি চালকের খোঁজ চালাচ্ছে CID।